আসসালামু আলাইকুম। জাপানিজ ল্যাঙ্গুয়েজ এন্ড লিঙ্গুইস্টিক্স এ সবাইকে স্বাগতম। তো জাপানি ভাষা শুরু করার আগে কিছু বিষয় আমাদেরকে জানতে হবে। যে কোনো বিদেশি ভাষা আপনি যদি শিখতে চান, যে কোনো বিদেশি ভাষা শিখতে যাওয়ার আগে ওই ভাষার ৪টা জিনিস সম্পর্কে আপনার ভালো ধারণা রাখতে হবে। ১ নাম্বার হচ্ছে ওই ভাষার ধ্বনি, ওই ভাষার ধ্বনি বা সাউন্ড, ইংরেজিতে যাকে বলে সাউন্ড। ২ নাম্বার হচ্ছে ওই ভাষার বর্ণ, ওই ভাষার বর্ণ বা লেটার। ৩ নাম্বার হচ্ছে ওই ভাষার শব্দ বা ওয়ার্ড বা ভোকাবুলারি যেটাই বলে, ভোকাবুলারি। ৪ নাম্বার হচ্ছে ওই ভাষার বাক্য গঠন, ইংরেজি থেকে যাকে বলে সিনট্যাক্স, অথবা এইটাই গ্রামার। ঠিক আছে? এই ৪টা বিষয়ে, যে কোনো ভাষার এই ৪টা বিষয়ে আপনার সম্যক ভালো ধারণা রাখতে হবে। ধ্বনি, বর্ণ, শব্দ আর ওই ভাষার বাক্যগুলা কিভাবে গঠন হয়। এই ৪টা বিষয়ে আপনার ভালো ধারণা রাখতে হবে। এটা শুধু জাপানিজ ভাষা শেখার ক্ষেত্রে না, যে কোনো ভাষা শেখার ক্ষেত্রে ওই ভাষার এই ৪টা বিষয়ে আপনার ভালো ধারণা রাখতে হবে। একটি ভাষায় যদি আপনি দক্ষ হতে চান, তাহলে ওই ভাষার প্রতি আপনার একটা ভালোবাসা থাকতে হবে। ওই ভাষার প্রতি আপনার একটা ভালোবাসা থাকতে হবে। যদি দক্ষ হতে চান, ওই ভাষার প্রতি আপনার একটা ভালোবাসা থাকতে হবে ওই ভাষার প্রতি। শুধুমাত্র একগাদা তথ্য মুখস্থ করলে ওই ভাষার প্রতি কখনো ভালোবাসা তৈরি হয় না। আর যে কোনো বিদেশি ভাষায় দক্ষ হতে গেলে আরো একটি জিনিস লাগে। ওইটা কি লাগে? ওটা হচ্ছে নিজের যে মাতৃভাষা, নিজের মাতৃভাষা, ঠিক আছে? মাতৃভাষা, নিজের যে মাতৃভাষা, এই মাতৃভাষার গঠন সম্পর্কে ভালো ধারণা রাখতে হয়। এজন্যই রবীন্দ্রনাথ ঠাকুরের একটা কথা আছে, আগে চাই বাংলা ভাষার গাঁথনি, তারপরে ইংরেজি শিক্ষার পত্তন। অর্থাৎ আগে বাংলা ভাষা আপনার ভালো জানতে হবে, তারপর আপনি ইংরেজি শিখবেন। এরকম, অর্থাৎ যে কোনো ভাষা শিখতে গেলে আপনার নিজের ভাষার ধ্বনি, বর্ণ, শব্দ, বাক্য গঠন, নিজের ভাষার এই জিনিসগুলোর সম্পর্কে যদি আপনার ভালো ধারণা না না থাকে, আপনি আর একটা বিদেশি ভাষা ভালোভাবে শিখতে পারবেন না। শিখতে পারবেন ওই যে কিছু মুখস্থ করে, কিছু তথ্য মুখস্থ করে কাজ চালাতে পারবেন, ওই ভাষায় দক্ষ হতে পারবেন না, ওই ভাষার প্রতি আপনার ভালোবাসাও জন্মিবে না। আসলে আমরা ধ্বনি থেকে শুরু করি, ধ্বনি। ঠিক আছে? ধ্বনি থেকে আমরা শুরু করি। এটা কিন্তু যে কোনো ভাষার ধ্বনির ক্ষেত্রে প্রযোজ্য। ধ্বনি, ছোটবেলায় যখন আমরা বাংলা ব্যাকরণ পড়তাম, তখন কিন্তু ব্যাকরণে আমরা এই সংজ্ঞাটা পড়তাম যে মানুষের বাকযন্ত্রের সাহায্যে উচ্চারিত যে কোনো অর্থবোধক আওয়াজই ধ্বনি। বাকযন্ত্র মানে কি? কণ্ঠ, জিহ্বা, তালু, নাক, দাঁত, নাক, ঠিক আছে? এগুলো হচ্ছে বাকযন্ত্র। মুখের ভিতরে যে অর্গান গুলো আছে, এগুলো হচ্ছে বাকযন্ত্র। বাকযন্ত্রের সাহায্যে উচ্চারিত অর্থবোধক আওয়াজই ধ্বনি। এখানে দুইটা পয়েন্ট আছে, একটা হচ্ছে অর্থবোধক আর একটা হচ্ছে আওয়াজ। এখন যদি আমি বলি অ, অ, এই যে একটা আওয়াজ করলাম, অ, অ, ঠিক আছে? তারপরে একটা আওয়াজ করলাম ক, ক, তারপরে একটা আওয়াজ করলাম গ, গ, উম, এ, ও, মা, ম, ম, উম, এরকম যে আওয়াজই করেন না কেন, আপনার এই সমস্ত আওয়াজের কোনো অর্থ আছে? এই সমস্ত আওয়াজের কি কোনো অর্থ আছে? অর্থ আছে? যে আওয়াজ আপনি করেন না কেন, যদি ওটার কোনো অর্থ না থাকে, ওটা ধ্বনি হওয়ার শর্ত দুইটা। ১ নাম্বার শর্ত, এই এই আওয়াজটা মানুষের মুখ থেকে আসতে হবে, মানুষের বাকযন্ত্র থেকে আসতে হবে। কুকুর যদি আওয়াজ করে, ওটা ধ্বনি না। যদি আপনার দরজায় শব্দ হয়, ওটা ধ্বনি না। পাখি কিচিরমিচির করে, ওটা কিন্তু ব্যাকরণের ভাষায় ওইটা ধ্বনি বা সাউন্ড না। ব্যাকরণের ভাষায় ওটা সাউন্ড না। নর্মালি এমনি এমনি শব্দ শব্দ সাউন্ড বলতে পারেন, কিন্তু ব্যাকরণের ভাষায়, গ্রামারের ভাষায় ওটা কিন্তু সাউন্ড না বা ওটা ধ্বনি না। ধ্বনি হতে গেলে অবশ্যই ওইটার অর্থ থাকতে হবে। অর্থ থাকতে হবে কেমন?
যদি আমি বলি ক, মুখে বলি ক, এটার কোনো অর্থ নাই। কিন্তু যদি আমি ক, রি, ম, এই যে ক, রি, ম, এই যে ক, এখন একটা বর্ণ, একটা অর্থপূর্ণ শব্দ লিখতে যে ধ্বনির ব্যবহার হয়েছে, যে আওয়াজের ব্যবহার হয়েছে, অর্থপূর্ণ শব্দ লিখতে যে আওয়াজ ব্যবহার হয়েছে, ওই আওয়াজ, ওই আওয়াজের ক্ষুদ্রতম অংশ ধ্বনি। করিম, যদি বলি করিম, 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 এই যে অনেকগুলা, এখানে অনেকগুলা আওয়াজ মিলে একটা আওয়াজ তৈরি করছে, অর্থাৎ এটাতে যদি ক্ষুদ্র ক্ষুদ্র ভাগে ভাগ করেন, তাহলে ক হসন্ত প্লাস অ প্লাস র প্লাস ই প্লাস ম হসন্ত প্লাস অ, এই ছয়টা করিমের ভিতরে, এই ছয়টা ধ্বনি আছে করিমের ভিতরে, এই ছয়টা ধ্বনি, কিন্তু এই ধ্বনিগুলা যদি আপনি আলাদা আলাদা বলেন, এই আওয়াজগুলা যদি, করিমের ভিতরে ছয়টা আওয়াজ আছে, 1 2 3 4 5 6, এই আওয়াজগুলা যদি আপনি আলাদা আলাদা বলেন, এগুলার কোনো অর্থ নাই। অর্থ কোন সময়? যখন শব্দ তৈরি করে। শব্দ তৈরি করলে এগুলার অর্থ আছে। কি অর্থ? করিম তখন একটা অর্থবহ জিনিস তৈরি করে, তখন এগুলা ধ্বনি। যদি আপনি নর্মালি বলেন, ওগুলা কিন্তু ধ্বনি না। রাস্তা দিয়ে হাঁটার সময় যদি বলেন মু, মু, যদি বলতে থাকেন মু, 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 এগুলা কোনো ধ্বনি না, কারণ এগুলা কোনো অর্থ নাই। কিন্তু যদি আপনি বলেন মুনির, যদি বলেন মুনির, মুনির, তখন এই মু, মু, তখন তখন এই আওয়াজ ধ্বনিতে রূপান্তরিত হয়। আওয়াজ এমনি, এগুলা কিন্তু নর্মাল আওয়াজ, এগুলার কোনো অর্থ নাই। এই যে অর্থবোধক আওয়াজই ধ্বনি। মুনির, তাহলে মুনির, তাহলে এটা একটা ম, এটা কয়টা ধ্বনি আছে? ম হসন্ত প্লাস অ প্লাস উ প্লাস এটুকু হচ্ছে মু, এটুকু হচ্ছে মু, তারপরে নির, নয় হসন্ত, নয় হসন্ত প্লাস অ প্লাস ই, মুনি, নি, তারপরে র হসন্ত প্লাস অ, এতগুলা ধ্বনি এর ভিতরে আছে। তো এগুলা বললাম কারণ হচ্ছে ধ্বনি, ধ্বনি জিনিসটা আমরা অনেকেই বুঝি না, ব্যাকরণে পড়ছি কিন্তু ধ্বনি জিনিসটা বুঝি না। আওয়াজ করলেই ধ্বনি না, যে কোনো আওয়াজই ধ্বনি না, শুধুমাত্র মানুষের মুখ 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 দিয়ে যদি বের হয় এবং ওইটা যদি অর্থপূর্ণ শব্দ তৈরি করে, যখন শব্দ তৈরি করবে তখন ওটা ধ্বনি, যখন শব্দ তৈরি করবে না, আওয়াজ যখন শব্দ তৈরি করবে তখন তার ক্ষুদ্রতম অংশ ধ্বনি, আওয়াজ যখন শব্দ তৈরি করবে না তখন তার ক্ষুদ্রতম অংশ ধ্বনি না, ওটা শুধুমাত্র আওয়াজ। এই হচ্ছে ধ্বনি এবং আওয়াজের মধ্যে পার্থক্য। ছোটবেলায় এই সংখ্যাটা ছিল অর্থপূর্ণ আওয়াজ, অর্থপূর্ণ আওয়াজ, আমরা কিন্তু আসলে বুঝতে পারি না এই বিষয়টা। এখন দেখেন, এই অর্থপূর্ণ আওয়াজ বা ধ্বনি বা সাউন্ড, এই ধ্বনি বা সাউন্ড, এগুলা লিখতে যে সাংকেতিক চিহ্ন ব্যবহার করা হয় এটাকে বলে বর্ণ, বর্ণ বা ইংরেজিতে বলে লেটার। এখন যে কয়টা বর্ণ ওই কয়টাই ধ্বনি এরকম না, কিন্তু যে কয় ভাষায় যে কয়টা ধ্বনি থাকে ওই কয়টাই বর্ণ থাকে না, এটা কম বেশি। যেমন বাংলা ভাষায় ধ্বনি আছে, বাংলা ভাষায় ধ্বনি বলতে মৌলিক ধ্বনি বোঝায়, ধ্বনি আছে 37টি, বর্ণ আছে 50টি। ইংরেজি ভাষায়, ইংরেজি ভাষায় ধ্বনি আছে 44টি, সাউন্ড আছে 44টা, সাউন্ড আছে, ঠিক আছে, 44 সাউন্ড। আর বর্ণ আছে 26টি। ধ্বনি এবং বর্ণ এক জিনিস না কিন্তু, ঠিক আছে। আসলে আমরা বাংলা দেখি, বাংলায় দেখি, বাংলায় ধ্বনি কি জিনিস বাংলায় দেখি, দেখলে আরো ক্লিয়ারলি বুঝতে পারবেন। এটা হচ্ছে বাংলা বর্ণমালার তালিকা। এইগুলো হচ্ছে স্বরবর্ণ 11টা, আর এগুলো হচ্ছে ব্যঞ্জন বর্ণ 39টা। এই সর্বমোট হচ্ছে 50টা। আমরা জানি স্বরধ্বনি হচ্ছে 60টা, আর ব্যঞ্জন ধ্বনি হচ্ছে 30টা। এই হচ্ছে ধ্বনি হচ্ছে টোটাল 37টা, 37টা হচ্ছে ধ্বনি, ঠিক আছে। বাংলা বর্ণমালা 37টা ধ্বনি, আর এই 50টা হচ্ছে বর্ণ টোটাল। স্বরধ্বনি, স্বরধ্বনি কি? স্বরধ্বনি
দেখেন, স্বরধ্বনির স্বরধ্বনি 7টা, এর মধ্যে 6টা বর্ণমালায় রূপ পাইছে, আর একটা ধ্বনি বর্ণমালায় রূপ পায় নাই। সব ধ্বনিরই কিন্তু বর্ণ নাই, ঠিক আছে? সব ধ্বনিরই বর্ণ নাই, ইংরেজিতেও সব ধ্বনির বর্ণ নাই। যেমন আমরা যদি ইংরেজিতে ক্যাট লিখি, ক্যাট, এটা যদি সাউন্ড দিয়ে লিখি তাহলে এটা ক্যাট, এটার সাউন্ড দিয়ে যদি লিখি, ধ্বনি দিয়ে যদি লিখি, তাহলে দুইটা স্ল্যাশ, দুইটা স্ল্যাশ ব্যবহার করতে হয়, ঠিক আছে? ধ্বনি লেখার ক্ষেত্রে ইন্টারন্যাশনাল ফোনেটিক অ্যালফাবেটের নিয়ম অনুযায়ী দুইটা স্ল্যাশের মাঝখানে কোনো ওয়ার্ডের ধ্বনি লিখতে হয়, ঠিক আছে? সাউন্ড লিখতে হয়। আমরা বাংলা ব্যাকরণে দুইটা থার্ড ব্র্যাকেট দিয়ে আমরা ইউজ করি, তবে এটা হচ্ছে ইন্টারন্যাশনাল নিয়ম। দুইটা স্ল্যাশ দিয়ে, ঠিক আছে, দুইটা স্ল্যাশ দিয়ে তারপরে দুইটা স্ল্যাশ, দুইটা স্ল্যাশের এই মাঝখানে লিখতে হয়, ঠিক আছে? আপনি অক্সফোর্ড অথবা ক্যামব্রিজ ডিকশনারিতে, অক্সফোর্ড অথবা ক্যামব্রিজ ডিকশনারিতে, ঠিক আছে, ক্যামব্রিজ ক্যামব্রিজ ডিকশনারিতে দেখবেন এই যে এরকম স্ল্যাশ দিয়ে কিছু একটা লেখা, কোনোটা দেখতে বর্ণের মতো, কোনোটা দেখতে বর্ণের মতো না। এখন যদি আমরা এই যে এই ক্যাটটাকে লিখি, আমরা যদি ক্যাট এটাকে যদি আমরা দিয়ে লিখি, সাউন্ড দিয়ে লিখি, তাহলে এটা কিরকম হবে? এটা হচ্ছে প্রথমে একটা স্ল্যাশ দিব, তারপরে হচ্ছে সি সি, ওদের হচ্ছে কা সাউন্ড বা খা সাউন্ড যেটাই বলেন, এটা হচ্ছে খা সাউন্ডটা ওদের কের মতো দেখতে। তারপর হচ্ছে এ এ, এই যে ক্যাটের মাঝখানে একটা এ আছে না, এ এ এ, এটার উচ্চারণ হচ্ছে এ, বাংলায় হচ্ছে এরকম এ, ঠিক আছে? এটা হচ্ছে বাংলায় এ। দেখেন, ক্যাট, ক্যাট, এ এ এ, এটা কিন্তু এ না, ঠিক আছে? এ। তারপরে হচ্ছে ওদের এ সাউন্ডটা কিভাবে লেখে ওরা? এইরকম আসে, এর মতো, তারপরে আবার এইখানে এর মতো, এ আর এর সংযুক্ত অক্ষর এরকম আর কি, মনে হয় আর কি। এটা হচ্ছে ওদের এ সাউন্ড। তারপরে হচ্ছে টি 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 এর জন্য টা সাউন্ড বা ঠা সাউন্ড, আপনি যেটাই বলেন, এটা দুইটা স্ল্যাশ দিয়া আটকাই দেয়। অক্সফোর্ড আর কেমব্রিজ ডিকশনারিতে দেখবেন 44, 44টা সাউন্ড আছে, ঠিক আছে? তার মধ্যে ভাওয়াল সাউন্ড আছে, ভাওয়াল সাউন্ড। তার মধ্যে তার মধ্যে ভাওয়াল সাউন্ড আছে তার মধ্যে ভাওয়াল সাউন্ড আছে কয়টা? তার মধ্যে ভাওয়াল সাউন্ড আছে 20টা। ভাওয়াল সাউন্ড আছে তার মধ্যে 20টা। এর মধ্যে কনসোনেন্ট সাউন্ড আছে, কনসোনেন্ট সাউন্ড আছে 24টা। এই হইতেছে 44টা সাউন্ড ইংরেজি ভাষায়, কিন্তু সব বর্ণ আছে কয়টা? 26টা। সব সাউন্ডই কিন্তু বর্ণের রূপ পায় নাই। যেমন এটা একটা সাউন্ড, এটা হইতেছে সাউন্ড, সাউন্ড। আমরা যেটা অনুস্বর, অনুস্বার অথবা অঙ্গ দিয়ে যেটা প্রকাশ করি, ঠিক আছে? এইটা হচ্ছে সাউন্ড, সাউন্ড, ঠিক আছে? সাউন্ড, এটা কিন্তু বর্ণের রূপ পায় নাই, ঠিক আছে? এটা কিন্তু ইংরেজি সাউন্ড বর্ণের রূপ পায় নাই। এখন বাংলায় স্বরবর্ণে, স্বর স্বরধ্বনিতে 7টা স্বরধ্বনি আছে, 7টা, তার মধ্যে 6টা বর্ণের রূপ পাইছে। একটা মনে হচ্ছে অ, আ, ই, দুই ই মিলে একটা ই, ঠিক আছে? অ ধ্বনি আছে বাংলায়, আ ধ্বনি আছে, ই ধ্বনি, ই এবং ই দুটো একই জিনিস, ঠিক আছে? ই ধ্বনি, উ আর উ দুইটা মিলে উ ধ্বনি। তারপরে হচ্ছে এ ধ্বনি, এটা একটা ধ্বনি, উ ধ্বনি, ঠিক আছে? রি, রিটা র ধ্বনি আসে, র ধ্বনি আসে এর সাথে, এজন্য এটা স্বরধ্বনি হিসেবে কাউন্ট করে না। এটা স্বরবর্ণ কিন্তু ধ্বনি না, স্বরধ্বনি না, স্বরবর্ণ। ওইটা ওই 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 কাউন্ট হয় না ধ্বনি হিসেবে, কারণ হচ্ছে এর ভিতরে ও আর ই, ও আর ই এই দুটা মিলে হয় ওই, এজন্য ওই ধ্বনি হিসেবে কাউন্ট হয় না, এটা হচ্ছে বর্ণ। ও ও ও এর ভিতরে কি আছে? উ আর উ, উ আর উ, ঠিক আছে? দুইটা আছে, যেহেতু এগুলা এগুলো এগুলো নিজেই ধ্বনি, অর্থাৎ যৌগিক স্বর, যৌগিক স্বর যেগুলা, একটা স্বরের ভিতরে আরো স্বর আছে,
ওইগুলাও ধ্বনি হিসেব কাউন্ট হয় না, শুধুমাত্র মৌলিক স্বর বর্ণ, মৌলিক স্বর, ঠিক আছে, মৌলিক ধ্বনিগুলাই বাংলা বর্ণমালায়, প্রমিত বাংলা ভাষায় বাংলা একাডেমির নিয়ম অনুযায়ী শুধুমাত্র মৌলিক যে স্বর, মৌলিক যে ধ্বনি, মৌলিক স্বরধ্বনি, ঠিক আছে, মৌলিক স্বরধ্বনি স্বরধ্বনি হিসেবে বিবেচনা করা হয়, যেগুলো যৌগিক, যৌগিক এটার ভিতরে, এই যেমন এই যে উ, ঔ, ঔ, আর হচ্ছে ওই, এদের ভিতরে ডাবল স্বরধ্বনি আছে, ঠিক আছে, ডাবল স্বরধ্বনি আছে, এই জন্য এগুলা ধ্বনি হিসেবে বিবেচনা করা হয় না। তাহলে ধ্বনি হিসেবে বিবেচনা করা হয় অ, আ, দুই ই মিলে একটা ই, দুই উ মিলে একটা উ, এ, ও। তাহলে সব বর্ণের ধ্বনি, সাতটা ধ্বনির বর্ণের রূপ পাইছে ছয়টা, এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়টা। আরেকটা ধ্বনি হচ্ছে এ ধ্বনি, এ, ওই যে ক্যাট লিখতে যেরকম এ, 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 ঠিক আছে, এরকম একটা ধ্বনি বাংলা ভাষায় আছে, কিন্তু এটা বর্ণের রূপ পায় নাই। এই হচ্ছে সাতটা হচ্ছে স্বরধ্বনি। এবার আসুন ব্যঞ্জন ধ্বনি একটু দেখি। এই সাতটা হচ্ছে স্বরধ্বনি। দেখেন, এবার ব্যঞ্জন ধ্বনি কয়টা? ব্যঞ্জন ধ্বনি হচ্ছে 30টা। 30টা। এখন তার আগে এখানে কিছু কিছু বর্ণ একই ধরনের ধ্বনি দেয়, যেমন অঙ, অঙ এবং অনুস্বার, ঠিক আছে, অঙ্গ এবং অনুস্বার এই দুইটা মিলে একটা ধ্বনি, উঙা, 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 একটা ধ্বনি দেয়, ঠিক আছে, ঠিক আছে, ব্যাং, তারপরে হচ্ছে বাং, যাই বলেন, ব্যাং বলেন আর যাই বলেন, উঙা ধ্বনি দেয়, উঙা, উঙা, এরকম ধ্বনি, এই দুই বর্ণ মিলে একটা ধ্বনি দেয়। তারপরে হচ্ছে এখানে এই সিরিয়ালে জ, আর এই যে জ, বর্গীয় জ, আর হচ্ছে অন্তস্থ জ, এই দুইটা মিলে একটা ধ্বনি দেয়, কি ধ্বনি? জ ধ্বনি, জ, 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 জ ধ্বনি, জ, 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 জ। তারপর ইয় আর চন্দ্রবিন্দু, এটা কিন্তু নাসিক্য ধ্বনি দেয়, না, ইয়, ইয়, মিয়া, 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 চাঁদ, চাঁদ, অর্থাৎ ইয় আর হচ্ছে চন্দ্রবিন্দু, এই দুইটা মিলে একটা ধ্বনি তৈরি করে। তারপরে দেখেন ট, ঠ, ড, ঢ, ন, মূর্ধন্য ন আর হচ্ছে দন্ত ন, ঠিক আছে, দন্ত ন আর মূর্ধা ন, এই দুইটা ন, মূর্ধা ন আর হচ্ছে দন্ত ন, এই দুইটা মিলে একটা ধ্বনি তৈরি করে, ন ধ্বনি, ন, ন, ন। তারপরে হচ্ছে ত, তো, আর হচ্ছে এই যে এখানে খণ্ড তো, তো আর খণ্ড তো, এই দুইটা মিলে একটা ধ্বনি তৈরি করে, ত ধ্বনি, ত, 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 খণ্ড তো মানে তো তই। তারপরে দেখেন র, এ হচ্ছে র, 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 আর হচ্ছে র, অর্থাৎ অন্তস্থ র, ডয় বিন্দু র, ঢয় বিন্দু র, এই তিনটা র মিলে, অন্তস্থ র, ডয় বিন্দু র, ঢয় বিন্দু র, অথবা ঢয় সিন্ধু র অনেকে বলে, যেটা বলেন, এই তিনটা র মিলে কোন ধরনের ধ্বনি দেয়? র ধ্বনি, র, র, র। তালব্য স, মূর্ধন্য স, ঠিক আছে, মূর্ধন্য স, এই দুইটা দুইটা মিলে স ধ্বনি দেয়, স, এই দুইটা মিলে একটা ধ্বনি, স ধ্বনি। যদি আপনি সার বলেন, যদি আপনি ই বলেন, ঠিক আছে, সার, সার যদি বলেন, ঠিক আছে, আপনি কিন্তু সার চন্দ্রবিন্দু আছে, সার, সার, এ তালিম বর্ষের মতোই শোনা শোনা যায়, তালব্য স্বর মূর্ধন্য স দুইটা মিলে দেয় স ধ্বনি, স, 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 এই দুইটা মিলে একটা। তারপরে হচ্ছে আরেকটা হচ্ছে হ, হ আর বিসর্গ, এই দুইটা বর্ণ মিলে একটা ধ্বনি দেয়, অর্থাৎ হ আর বিসর্গ, এটা হ, হ ধ্বনি, বিসর্গ মানে কিন্তু হ, যেমন নিঃশেষ, নিঃশেষ, এই যে বিসর্গ কিন্তু হ ধ্বনি দেয়, তাহলে এই দুইটা মিলে একটা ধ্বনি। এখন দেখেন, তাহলে বর্ণমালা ছিল 39টা, ব্যঞ্জন বর্ণ, ব্যঞ্জন বর্ণ ছিল 39টা, তার মধ্যে কয়টা এই যে বর্ণ তৈরি করছে? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17,
17টা আগে বাদ দিয়ে নেই, এই 17টা থাকে কয়টা? 22টা। অর্থাৎ এই 22টা হচ্ছে ক, খ, গ, ঘ, চ, ছ, ট, ঢ, ধ, ধ, থ, দ, ধ, এই বর্ণগুলা। ঠিক আছে, এই বর্ণগুলা 22টা ধ্বনি তৈরি করছে এই বর্ণগুলা। তারপরে বাকি থাকে কয়টা? এই 17টা। এই 17টায় কয়টা ধ্বনি তৈরি করছে? এই দুইটাই একটা, এই দুইটাই একটা, এই দুইটাই একটা, এটাই একটা, এই দুইটাই একটা, তিনটাই মিলে একটা, দুইটাই মিলে একটা, দিয়ে একটা। তাহলে 1 2 3 4 5 6 7 8টা। এই 17টা ধ্বনি তৈরি করছে 8টা। তাহলে এই 22টা আর হচ্ছে 8টা, এই হচ্ছে 30টা বর্ণ, ব্যঞ্জন বর্ণের এই হচ্ছে 30টা ধ্বনি। তো আমাদের ধ্বনি কম, বর্ণ বেশি। ইংরেজি, আমাদের বাংলা ভাষায় ধ্বনি কম, ধ্বনি হচ্ছে আমাদের 37টা। আমাদের ধ্বনি মোট 37টা, ধ্বনি মোট 37টা, কিন্তু আমাদের বর্ণ হচ্ছে 50টা। এই 37টা ধ্বনির মধ্যে একটা ধ্বনি আবার ই পায় নাই, বর্ণের স্থান পায় নাই, সেটা হচ্ছে আ ধ্বনি, এ ধ্বনি। ঠিক আছে, ইংরেজি ভাষায় বর্ণ বর্ণ কম, ধ্বনি বেশি। আমাদের ধ্বনি কম, বর্ণ বেশি। ইংরেজি ভাষায় বর্ণ 26টা, ধ্বনি 40টা। ঠিক আছে, ওদের বর্ণ কম, ধ্বনি বেশি, আমাদের বর্ণ বেশি, ধ্বনি কম। এখন জাপানি ভাষায় জাপানি ভাষায় ধ্বনি বেশি, ওদের ধ্বনি বেশি, বর্ণ কম। ওদের ধ্বনি বেশি, ধ্বনিটা বেশি ওদের, কিন্তু ওদের বর্ণ কম। এটা ওদের অনেকটা ইংরেজির মতো। ঠিক আছে, ইংরেজির মতো ওদের ধ্বনি বেশি, বর্ণ কম। জাপানি ভাষায় ধ্বনি প্রায় 130টা, কিন্তু বর্ণ হচ্ছে 46টা। মেইন বর্ণ ওদের 46টা, কিন্তু ওদের কিছু মডিফাইড বর্ণ আছে, কিছু বর্ণ মডিফাইড বর্ণ আছে। তারপরে হচ্ছে ওদের কম্পাউন্ড কিছু বর্ণ আছে। ঠিক আছে, কিন্তু মেইন বর্ণ ওদের 46টা। ওদের ধ্বনি প্রায় 130টার মতো, মানে 110টা থেকে 100 মতান্তরে 130টা আর কি। কিছু কিছু ওরা ব্যবহার করে, কিছু কিছু ব্যবহার করে না। আসলে আমরা একটু জাপানি ধ্বনিগুলো একটু দেখি, এবার একটু জাপানির ধ্বনিগুলো দেখি। প্রথমে আমরা জাপানি ভাষার স্বরধ্বনি, জাপানি ভাষার স্বরধ্বনি বা ভায়েল সাউন্ড আছে 5টা। ঠিক আছে, স্বরধ্বনি বা ভায়েল সাউন্ড আছে 5টি। তো ওদের স্বরধ্বনি বা বাউল সাউন্ড দেখলে আপনার মনে হবে ওরা হয়তো বাংলা থেকে দাঁড় করে নিছে, নাহলে ইংলিশ থেকে দাঁড় করে নিছে। ঠিক আছে, জাপানি ভাষার স্বরধ্বনি গুলো দেখলে আপনার মনে হবে ওরা মনে হয় আমাদের কাছ থেকে দাঁড় করে নিছে। দেখেন, আ, ই, উ, এ, ও, এই 5টি হচ্ছে জাপানি ভাষার স্বরধ্বনি, বা বাউল সাউন্ড। অর্থাৎ ওদের ওদের আছে আ, ওদের আছে ই, ওদের আছে উ, ওদের আছে ওদের আছে এ, ওদের আছে ও। এই 5টা স্বরধ্বনি ওদের আছে। এবার আসুন ওদের ব্যঞ্জন ধ্বনি দেখি, ব্যঞ্জন ধ্বনি বা কনসোনেন্ট সাউন্ড দেখি। জাপানি ভাষায় ব্যঞ্জন ধ্বনি কয়টা আছে? ব্যঞ্জন ধ্বনি ওদের কয়টা? ওদের ব্যঞ্জন ধ্বনি জাপানি ভাষায় কয়টা আছে? ঠিক আছে, এইটা জানার আগে বাংলা বর্ণমালার কোন কোন বর্ণ ওদের বর্ণমালায় আছে এগুলো আগে দেখি। ঠিক আছে, কারণ জাপানি ভাষার ব্যঞ্জন ধ্বনি একটু ভিন্ন টাইপের। দেখেন, ওদের আছে ক, আমাদের যেরকম ক আছে ওদের হচ্ছে ক আছে। আসলে ওদেরটা হচ্ছে ক এবং খ এর মাঝামাঝি, বুঝছেন কি? এটা আমরা কই ধরলাম। তারপরে ওদের আছে গ, ওদের আছে গ। তারপরে ওদের আছে উঙ, উঙ, উঙ সাউন্ড বা অনুসার, এগুলো ওদের মধ্যে আছে। ঠিক আছে, এই দুইটা মিলে একটা। তারপরে ওদের ইয়েতে স ধ্বনি আছে। ঠিক আছে, ওদের ওদের ইয়েতে স ধ্বনি আছে, ওদের ইয়েতে জ ধ্বনি আছে, ওদের ইয়েতে ন ধ্বনি আছে, ওদের। তারপরে ওদের আছে ত ধ্বনি আছে, ঠিক আছে, ওদের আছে দ, দ। তারপরে ওদের আছে প, ওদের আছে ফ, ওদের আছে ব,
ওদের আছে ম, ওদের আছে জ, মানে এই যে এই জ, জ আর এই জ দুইটা দুইটা এক এক ধ্বনি। ওদের আছে র, ওদের র ধ্বনি আছে, র র। ওদের কিন্তু ল নাই, ওরা যে সমস্ত বর্ণে শব্দে ল, বিদেশি শব্দের যেখানে ল, যেখানে ল, ওরা ওই লকে ওরা র বলে, র। তারপরে ওদের স ধ্বনি আছে, ঠিক আছে, ওদের স ধ্বনি আছে। ওদের দন্ত স, স স এই ধ্বনিটা ওদের আছে। হ ধ্বনিটা ওদের আছে, ঠিক আছে, হ ধ্বনি ওদের আছে। তারপর খণ্ডত, এই ধ্বনিটা ওদের আছে, ঠিক আছে, এই ধ্বনিগুলা ওদের মধ্যে আছে। এখন আমরা একটু বিস্তারিত দেখি। জাপানের, এই দেখেন উপরে আ, আ, ই, উ, এ, ও, এই পাঁচটা ভাওয়েল সাউন্ড ওদের আছে, পাঁচটা ভাওয়েল সাউন্ড ওদের আছে। এখন ওদের সাউন্ড বা ধ্বনিগুলা আমাদের মতো না। যেমন আমরা যদি কি লিখি, কি কি, তাহলে আমাদের এখানে কি 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 ধ্বনি আছে? আমাদের এখানে ক ধ্বনি আছে, হসন্ত, অ ধ্বনি আছে, প্লাস ই ধ্বনি আছে। তিনটা ধ্বনি কিন্তু আমাদের এই কি এতে আছে, কিন্তু ওরা এটারে একটা ধ্বনি হিসেবে কাউন্ট করে। অর্থাৎ ওদের এই যে বর্ণগুলা ওদের মধ্যে আছে, ক, গ, চ, জ, ত, দ, ন, প, এই বর্ণগুলা বাংলা ভাষার এই বর্ণগুলা ওদের মধ্যে কিন্তু আছে। এই 16টা বর্ণ এখানে, 16টা, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16, এই 16টা বর্ণ আমাদের বর্ণ, বর্ণের যে সাউন্ড, যে ধ্বনি, এগুলো ওদের মধ্যে আছে। এখন এখন ওদের ভাষায় ধ্বনিগুলা কিভাবে তৈরি হয়, অর্থাৎ এই বর্ণগুলার সাথে স্বরবর্ণ যোগ করলে, আ, ই, উ, এ, ও, এই স্বর, এই বর্ণগুলার সাথে স্বরবর্ণ যোগ করলে যে ধ্বনি তৈরি হয়, ওদের ওদের এইগুলা, ওরা এইগুলাকে মৌলিক ধ্বনি হিসেবে চিন্তা করে। যেমন যেমন ক এর সাথে যদি, ক ক ধ্বনির সাথে যদি আ যুক্ত হয়, ওটা হয় কা। ই যুক্ত হয় কি, যদি উ যুক্ত হয় কু, এ যুক্ত হয় কে, উ যুক্ত হয় কো, গ এর সাথে যদি যুক্ত হয় গা, গি, গু, গে, গো, চ এর সাথে যদি এই ওদের স্বর, বাউল সাউন্ড যুক্ত হয়, চা, চি, চু, চে, চো। যদি জয়ের সাথে যুক্ত হয়, যা, জি, জু, জে, জো, তা, তি, তু, তে, তো, দা, দি, দু, দে, দো, না, নি, নু, নে, নো, ঠিক আছে। এইভাবে ওদের এই 16টা বর্ণের বর্ণ থেকে এইভাবে ওরা ধ্বনিগুলা তৈরি করে। অর্থাৎ তাইলে ওদের এই 16টা থেকে, এই 16টা বর্ণ থেকে ওদের ধ্বনি আসতেছে কয়টা? 16, 16 × 5, প্রত্যেকটা বর্ণে 5টা করে ধ্বনি ওদের আসতেছে। অর্থাৎ 5 × 16 = 80টা ধ্বনি, 80টা ধ্বনি ওদের আসতেছে। তারপর হচ্ছে আর স্বরবর্ণ কয়টা? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা। তাহলে 5 + 5, তা কয়টা হইলো? 85টা ধ্বনি। তারপরে ওদের কিছু এক্সট্রা ধ্বনি আছে। এক্সট্রা ধ্বনি হচ্ছে ইয়া, ইউ, ইও, ওয়া, ছু, ও। এখানে 1 2 3 4 5 6, এখানে আছে 6টা ধ্বনি, ঠিক আছে, 6টা। আর হচ্ছে ওদের যে ন, ওদের যে ন ধ্বনিটা, ন ধ্বনিটা ওদের কিন্তু সকল ধ্বনির সাথে স্বরবর্ণ আছে। যেমন কা, আ, কি, কু, কে, কো, নি, ফে, মি, মা, তে, জি। ওদের ধ্বনি, প্রত্যেকটা ধ্বনির সাথেই স্বর্গ ওদের স্বরগুলা, ওই যে ওদের যে ভাউল সাউন্ড, এগুলা কিন্তু যুক্ত থাকে। ওদের প্রত্যেকটা ধ্বনির সাথে ভাউল সাউন্ড যুক্ত থাকে, ওদের প্রত্যেকটা ধ্বনির সাথে ভাউল সাউন্ড যুক্ত থাকে, ঠিক আছে। ওদের প্রত্যেক ধ্বনির সাথে কিন্তু এই ভাউল সাউন্ড গুলা যুক্ত থাকে। এখন একমাত্র ব্যতিক্রম হচ্ছে ন ধ্বনির ক্ষেত্রে।
এই ন ধ্বনির ক্ষেত্রে নটা বাউল সাউন্ড ছাড়াও ওদের ব্যবহার হয়, ঠিক আছে? বাউল সাউন্ড ছাড়া, যেমন ওদের 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 কিন্তু ওরা কিন্তু বাস বলে না, ওদের ইয়ে কিন্তু বাস নাই, বাস তাহলে বা, বা আছে দেখেন বা, এই যে বা, বাস তাইলে স, স, স কি, ওরা এটাকে বলবে বাসু, অর্থাৎ ওরা শুধুমাত্র বর্ণ, ওরা স্বরবর্ণ দিয়ে উচ্চারণ করে বাসু, ওরা বলবে বাসু, ওরা বাস বলবে না, কারণ ওদের কোন, ওদের কিন্তু সরাসরি স নাই, স নাই, ওদের আছে সু, দেখেন এই যে ওদের আছে সু, এই দেখেন ওদের আছে সু, এই জন্য ওরা বাস বলতে পারে না, কিন্তু ওরা বলবে বাসু, বাসু, আর বাসু, 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 ঠিক আছে? শুধুমাত্র ন বর্ণের ক্ষেত্রে ব্যতিক্রম, যেমন যদি বলি বান, ওদের ভাষায় বান আছে, এটারে ওরা বানু বলবে না, ঠিক আছে? ওদের ভাষায় বান আছে, এই জন্য ন বর্ণের একমাত্র ন বর্ণ ব্যতিক্রম, এটা শুধুমাত্র ন সাউন্ডটা দিতে পারে। আর অন্যগুলা সবগুলা এই ভাওয়েল গুলা যুক্ত হয়ে ব্যবহার হয়, ন বর্ণের একটা এক্সট্রা ব্যবহার, অর্থাৎ সবগুলার আছে 5টা করে রূপ, ন ধ্বনির আছে 6টা রূপ। এখন এই ন কখনো কখনো শব্দের মধ্যে ম হিসেবে ব্যবহার হয়, এই জন্য মটা, এই ম বর্ণটাও পাওয়া যায়, কারণ এটা ন বর্ণেরই পরিবর্তিত রূপ, এই জন্য ম, ম বর্ণেরও, এই দেখেন ম বর্ণেরও কিন্তু 6টা রূপ আছে, কারণ এটা আসলে ন বর্ণের পরিবর্তিত রূপ, পরিবর্তিত রূপ। তাহলে টোটাল বর্ণ পাইলাম, টোটাল ধ্বনি পাইলাম আমরা কয়টা? এখানে পাইলাম 6টা, এখানে পাইলাম 6টা, এই যে এখানে 3টে, 1 2 3। এই যে নয়েরই আরেকটা রূপ হচ্ছে অনুস্বার, ঠিক আছে? নয়েরই আরেকটা রূপ কিন্তু অনুস্বার, অর্থাৎ নয়ের ন কখনো ন, কখনো ম, কখনো অনুস্বার, ঠিক আছে? এটা যখন আমরা পড়বো তখন দেখবেন। তাহলে আর আর 3টা, তাহলে টোটাল আমরা কয়টা পাইলাম? 94টা। এই 94টা ব্যঞ্জন ধ্বনি আমরা এখানে পাইলাম, 94টা ব্যঞ্জন ধ্বনি পাইলাম। এখন আমরা পাইলাম কয়টা? এখান থেকে 94টা ব্যঞ্জন ধ্বনি পাইলাম, এই যে 94, মোট 94টি। এই যে যে 3টা, এখানে 3টা সেমি ভাওয়েল আছে, দেখেন সেমি, ওদের ওদের ভাষায় এগুলা সেমি ভাওয়েল, অর্থাৎ ইয়া, ইউ, ইও, এই তিনটায়, এই তিনটায় ইয়া, এই তিনটায় আবার প্রত্যেক বর্ণের সাথে যুক্ত হয়, এই প্রত্যেক এই 16টা বর্ণের সাথে এই তিনটা যুক্ত হয়, তাহলে এই তিনটা 16টা বর্ণের সাথে যদি আবার আলাদা করে যুক্ত হয়, তাহলে কয়টা? 48টা ধ্বনি তৈরি করে। যখন এরা 48টা ধ্বনি 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 তৈরি করে, এর মধ্যে 12টা ধ্বনি, এর মধ্যে 12টা ধ্বনি আছে যেগুলা এই যে 94টার মধ্যে আছে, 94টার সাথে মিলে, এই জন্য ওরা কি করে, এইখান থেকে এই 94টা থেকে 12টা মাইনাস করে দেয়, অর্থাৎ 94টার থেকে 12টা মাইনাস করে দেয়, অর্থাৎ 94 থেকে 12 যদি আপনি মাইনাস করে দেন, 82টা। এখানে থাকে কটা? 94 থেকে 12টা মাইনাস করে দিলে থাকে হচ্ছে 82টা, ঠিক আছে? 82টা, আর এখানে হচ্ছে 48টা। 82টা আর 48টা কয়টা হলো? 130টা। 130টা ধ্বনি ওদের জাপানিজ ভাষায় আছে, কেউ কেউ 110টা বলে, কারণ কিছু কিছু ধ্বনি আছে যেগুলো ওরা ব্যবহার করে না, ঠিক আছে? কিছু কিছু ধ্বনি আছে যেগুলো ওরা ব্যবহার করে না, তবে 130টার মতো ধ্বনি 110টার মতো ব্যবহার হয় আর কি। এই হচ্ছে জাপানি ভাষার ধ্বনি। এখন জাপানি ভাষার সাথে বাংলা ভাষার একটু পার্থক্য আছে, জাপানি ভাষার সাথে বাংলা ভাষার ধ্বনির একটু পার্থক্য আছে, যেমন ওদের প্রত্যেকটা ধ্বনি লেখার জন্য আলাদা আলাদা বর্ণ, ওদের কিন্তু প্রত্যেক ধ্বনির জন্য আলাদা বর্ণ, প্রত্যেকটা ধ্বনি লেখার জন্য আলাদা আলাদা বর্ণ ওরা ব্যবহার করে, প্রত্যেক ধ্বনির জন্য ওরা আলাদা আলাদা বর্ণ। দেখেন, যদি আমি আ লেখি, আ এর জন্য বর্ণ একটা, ই এর জন্য একটা, উ এর জন্য একটা, এর জন্য একটা, উ এর জন্য একটা, আলাদা আলাদা বর্ণ। যদি আমি কা লেখি, কা, এটার জন্য একটা আলাদা বর্ণ। কি লিখলি, এটার জন্য আলাদা বর্ণ। কু লিখলে আলাদা বর্ণ, কে লিখলে আলাদা বর্ণ, ও এর জন্য আলাদা, অর্থাৎ ওদের যে কয়টা ধ্বনি, ধ্বনি ওই কয়টাই ওদের বর্ণ লাগবে, ওই কয়টাই বর্ণ ওদের ওই কয়টাই লাগবে, ঠিক আছে? তাহলে তো আমি বলছি যে বর্ণ হচ্ছে 46টা, ধ্বনি হইতেছে 130টা, তাহলে কিভাবে এগুলো সম্ভব? এটা সম্ভব হতেছে ওরা এই বর্ণগুলাকে কিছু পরিবর্তন করে, যেমন বয়ের মধ্যে যদি আমি একটা ফোঁটা দিই, এটা র হয়ে গেল, ওরা এরকম কিছু বর্ণ বর্ণ পরিবর্তন করে, ঠিক আছে? কিছু বর্ণ পরিবর্তন করে, কিছু চিহ্ন দিয়ে বর্ণ পরিবর্তন করে
নতুন বর্ণ তৈরি করে। কম্পাউন্ড, এটার একটার বলে কম্পাউন্ড, 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 আরেকটারে বলে মডিফাই। ঠিক আছে? একটা হচ্ছে কম্পাউন্ড, একটা হচ্ছে মডিফাইড। মডিফাইড যেটা, এটা সামান্য কিছু পরিবর্তন করে, যে বয়ের মধ্যে র দিলাম, এটা বয়ের বয়ের মধ্যে ফোঁটা দিলে র হয়ে গেল, ওইরকম ভাবে কিছু ওরা বর্ণ তৈরি করে। আবার কিছু কম্পাউন্ড, অর্থাৎ এই ইয়া, ইউ, ইয়, এগুলা এদের সাথে যুক্ত করে কিছু বর্ণ তৈরি করে। আবার এই যে স্বরবর্ণগুলা, এই যে আ, ই, উ, এ, ও, এগুলা যদি এদের সাথে যুক্ত করেও, এগুলা এদের সাথে যুক্ত করেও কিছু বর্ণ তৈরি করে। এগুলা কিভাবে কিভাবে তৈরি করে, ওইটা আপনার একটু বলি। ঠিক আছে? এই জন্য ওদের যে কয়টা ধ্বনি, ওই কয়টাই ওদের বর্ণ। ঠিক আছে? ওদের মূল বর্ণ 46টা, কিন্তু ওদের মডিফাইড এবং কম্পাউন্ড মিলিয়ে যে কয়টা ধ্বনি, ওই কয়টাই বর্ণ ওদের। ঠিক আছে? এখন দেখেন, জাপানি ভাষায় যে এই যে যেগুলো হলুদ, কা, কি, কু, কে, কো, ঠিক আছে? এই কা, কি, কু, কে, কো, এদের বর্ণ আছে। হলুদ মানে এদের বর্ণ আছে, যে হলুদ করে দিয়েছে আমি, হ্যাঁ। চি এর বর্ণ আছে, তা এর বর্ণ আছে, তে এর বর্ণ আছে, তো এর বর্ণ আছে। আর যেগুলো এই যে করা নাই, এই যে এদের এর বর্ণ নাই, এর বর্ণ নাই, এর বর্ণ নাই, বর্ণ নাই, তখন তাহলে কি হবে? তখন কি হবে? যার বর্ণ নাই, ওরা ওই বর্ণগুলা কিভাবে তৈরি করে, যদি আমরা যখন বর্ণ পড়বো তখন আমরা দেখবো। ধরুন, ধরুন ওদের ওদের শুধু বর্ণ আছে, বর্ণ আছে চি, ওদের শুধু বর্ণ আছে চি, কিন্তু ওর দরকার চা। ওর বর্ণ আছে চি, সি বর্ণ আছে, চা নাই ওর। ওর যেহেতু চা বর্ণ নাই, তখন ও কি করবে? তখন এই চি এর সাথে ছোট করে আ, ছোট করে আ লিখলে এটা চা হয়ে যায়। দরকার মনে করুন যে অর চু, তাহলে অর তো চু বর্ণ নাই, তখন কি করবে? চি এর সাথে ছোট করে, অর যদি চু দরকার, শিওর করে উ, এই চি এর সাথে ছোট করে এখানে উ লিখবে, এটা চু হয়ে যায়। অর্থাৎ যখন ছোট করে একটা স্বর, এই স্বর বর্ণ এটার সাথে লিখে, তখন এই এর যে এর সাথে যে বর্ণটা আছে, স্বর বর্ণটা আছে, এই বর্ণটা কাটা যায়। এই বর্ণটা কাটা যায়, এই বর্ণটা এটার সাথে, এই ইয়ের সাথে, সাউন্ডের সাথে এই বর্ণটা অ্যাড হয়। অর্থাৎ চি হয়ে যায় চা। তারপরে উ যোগ করলে এটা হয়ে যায় চু। যদি আমার চে দরকার পড়তো, চে, এই যে আমার দরকার পড়তো চে, তখন আমি কি করতাম? চি এর সাথে, চি এর সাথে আমি ছোট করে এখানে একটা এ লিখতাম, তখন এই যে এটা কাটা যাইত, তখন এটা হয়ে যেত চে। যদি আমার দরকার পড়তো চু, যদি দরকার পড়তো চু, তখন আমি কি করতাম? এই চি এর সাথে ছোট করে এখানে উ লিখতাম, তখন এটা হয়ে যেত আমার চো। অর্থাৎ এই ছোট, এই ছোট যে স্বর, এই ছোট স্বরে এর আগের স্বরকে খেয়ে ফেলে, তখন এটা হয়ে যেত চু। এভাবে ওরা ধ্বনি তৈরি করে বা বর্ণ তৈরি করে। এই জন্য জাপানে যে কয়টা ধ্বনি আছে, যে কয়টা ধ্বনি ওই কয়টাই বর্ণ হয়। জাপানি ভাষায় বলা হয় যে কয়টা ধ্বনি ওই কয়টাই বর্ণ, এটা এই জন্য বলা হয়। ঠিক আছে? আশা করি আপনারা বুঝতে পারছেন। এবং জাপানি ভাষার ধ্বনি বাংলা ভাষার মতো না। এই জাপানি ভাষার ধ্বনি বা সাউন্ড গুলা কিন্তু বাংলা ভাষার মতো না। বাংলা ভাষায় কি মানে, এনে দুইটা ধ্বনি, তিনটা ধ্বনি। এক হচ্ছে ক, হসন্ত প্লাস অ, কারণ যে কোনো বর্ণ মানে ওই বর্ণের হসন্ত প্লাস অ, প্লাস হইতেছে ই। আমাদের এখানে কিন্তু ধ্বনি হচ্ছে তিনটা, আর জাপানি ভাষায় এটা হচ্ছে ধ্বনি হচ্ছে একটা। প্রত্যেকটা ধ্বনি এক একটা প্রত্যেকটা ধ্বনির জন্য ওরা আলাদা আলাদা বর্ণ ব্যবহার করে। এখন জাপানি ভাষায় এই ধ্বনিকে বলা হয় মোরা। এই ধ্বনি হচ্ছে জাপানি ভাষায়, এই ধ্বনিকে আমরা তো, জাপানি ভাষায় এই ধ্বনিকে বলা হয় মোরা। বাংলা ভাষায় ধ্বনি, ইংরেজিতে এটাই সাউন্ড, জাপানি ভাষায় এটাকে বলা হয় মোরা। এখন এটা ইংরেজিতে লিখলাম, ঠিক আছে? মানে জাংলিশ বলতে পারেন। এটা ইংরেজি কারণ এখন তো আপনারা ওই জাপানিজ ভাষা বুঝবেন না, লিখলে এটারে বলা হয় মোরা। ময়োকার অন্তস্থ রয়াকারেরা মোরা, জাপানি ভাষায় এটাকে বলা হয় মোরা। বাংলায় বলা হয় বর্ণ, বাংলায় বলা হয় বর্ণ, ইংরেজিতে লেটার, জাপানি ভাষায় এটাকে বলা হয় কানা, কানা।
কানা। বাংলায় বলা হয় বর্ণমালা, মানে সবগুলা বর্ণ, স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ সবগুলো মিলিয়ে কি হয়, বর্ণমালা। ইংরেজিতে এটাকে বলা হয় অ্যালফাবেট। অ্যালফাবেট। জাপানি ভাষায় এটাকেও কানা, অর্থাৎ বর্ণ বা বর্ণমালা যাই বুঝান, জাপানি ভাষায় এটাকে বলা হয় কানা। এখন বাংলা ভাষায় স্বরবর্ণ, স্বরবর্ণ, স্বরবর্ণ বলতে আমরা কি বুঝতাম, যে বর্ণ অন্য বর্ণের সাহায্য ছাড়া উচ্চারিত হয়, যেমন অ, অ বললে আর কিছু অ, 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 আ, ই, উ, এগুলা অন্য বর্ণের সাহায্য ছাড়া উচ্চারিত হয়, এগুলো হচ্ছে স্বরবর্ণ। আর ব্যঞ্জন বর্ণ ছিল, আবার ব্যঞ্জন বর্ণ ছিল যেগুলা স্বরবর্ণের সাহায্য নিয়ে উচ্চারিত হয়, যেমন ক, ক, ক মানে হচ্ছে, ক মানে হচ্ছে কয় হসন্ত প্লাস হচ্ছে অ। তারপরে হচ্ছে যদি বলি যে দ, মানে দয় হসন্ত প্লাস অ, অর্থাৎ অন্য বর্ণের সাহায্য নিয়ে যেগুলো উচ্চারিত হয় ওগুলো হচ্ছে ব্যঞ্জন বর্ণ। অন্য বর্ণের সাহায্য ছাড়া যেগুলা নিজে নিজে উচ্চারিত হতে পারে ওইগুলো হতেছে, সাহায্য ছাড়া উচ্চারিত হতে ওইগুলো হচ্ছে স্বরবর্ণ। অর্থাৎ বাংলা ভাষায় বর্ণের শ্রেণী বিভাগ করা হয়েছে যে এই বর্ণটা অন্য বর্ণের সাহায্য ছাড়া উচ্চারিত হতে পারে নাকি পারে না। কিন্তু জাপানিজ ভাষায় একটু সমস্যা আছে। জাপানিজ ভাষায় এই যে কানা বা বর্ণমালা, এই কানা বা বর্ণ বা বর্ণমালা, এটা ওরা ভাগ করছে, এক হচ্ছে হিরাগানা। হিরাগানা, এই হিরাগানা হচ্ছে সাধারণত ওরা ওদের নিজেদের শব্দ, অর্থাৎ ওদের দেশি শব্দ যেগুলা, ওদের দেশি শব্দ লিখতে ওরা হিরাগানা ব্যবহার করে। দেশি শব্দ লিখতে যে বর্ণটা ব্যবহার করে হিরাগানা, ওদের দেশি শব্দকে বলা হয় ওয়াগো। এই হিরাগানা। দুই নাম্বার হচ্ছে কাতাকানা। এটা হচ্ছে বিদেশি শব্দ, ওরা বিদেশি শব্দকে বলে গাইরাইগো। এই বিদেশি শব্দ লিখতে ওরা, বিদেশি শব্দ লিখতে, বিদেশি শব্দ লিখতে ওরা এই বর্ণটা ব্যবহার করে, কাতাকানা। চায়না ব্যতীত, চাইনিজ শব্দ ব্যতীত অন্য যে সমস্ত বিদেশি শব্দ ওগুলো ওরা কাতাকানা দিয়ে লিখে। আর একটা হচ্ছে কানজি। এটা হচ্ছে এক ধরনের চিত্র। এই দুই ধরনের বর্ণ তো আছে, আরেক ধরনের চিত্র আছে। এই কানজিটা ওরা এই বর্ণগুলায় লেখার প্রচলন হওয়ার আগে এই কানজিটা ওরা ব্যবহার করত। কানজিটা সাধারণত চাইনিজ যে শব্দগুলা, চাইনিজ এই শব্দগুলোর জন্য ওরা কানজি ব্যবহার করে। কানজিতে ওরা এই যে ওদের নিজেদের শব্দগুলো কানজিতে লেখে, হ্যাঁ। সাধারণত চাইনিজ এবং ওদের নিজেদের শব্দ লিখতে ওরা কানজি ব্যবহার করে। কিছু কিছু বিদেশি শব্দ আছে, গাইরাইগো আছে, কিছু কিছু বিদেশি শব্দ যেগুলা ওরা এত আগে থেকে ইউজ করতেছে যে ওরা নিজেদের শব্দ মনে করে অনেকটা, ওগুলা ওরা সাধারণত এই কানজি দিয়ে ই করে, যেমন কফি, কহি কহি কহি, ওরা বলে কহি, কফি আমরা বলি কফি, ওরা বলে কহি। এগুলা ওরা কানজি দিয়ে লেখে। কানজি হচ্ছে অর্থাৎ ওরা দুই ধরনের বর্ণ, দুই ধরনের বর্ণ আরেক ধরনের চিত্র, চিত্র দিয়ে পুরা জাপানিজ ভাষাটা ওরা লিখে। জাপানিজ ভাষাটা দুই ধরনের বর্ণ আরেক ধরনের চিত্র, এগুলা দিয়ে ওরা জাপানিজ ভাষাটা লিখে। তাহলে আমরা তাহলে আমরা কি শিখলাম, আমরা শিখলাম জাপানিজ ধ্বনি, জাপানিজ ভাষার ধ্বনি বা মোরা। শিখলাম জাপানি ভাষার বর্ণ, বর্ণ কি, বর্ণকে বলা হয় কানা। কানা কয় কয় প্রকার, একটা হচ্ছে হিরাগানা, হিরাগানা বা হিরাগানা, হিরাগানা, একটা হচ্ছে কাতাকানা, আর একটা হচ্ছে কাতা কানা, আর একটা শিখলাম কানজি, কানজি, ঠিক আছে। আর একটা শিখলাম কানজি, কাতা কানা, কাতা কানা, আর এটা হচ্ছে কানজি। এখন এখন এই মোরা, মোরা নিয়ে আরেকটু কথা বলেই আমাদের এই ক্লাসটা শেষ করে দিব। মোরা, দেখেন মোরা জিনিসটা আরেকটু
কনসেপ্ট ক্লিয়ার করে দেই। মোরা বা ওদের মোরা, ওদের প্রত্যেকটা বর্ণ, ওদের প্রত্যেকটা বর্ণ, ওদের প্রতিবর্ণ প্রতি বর্ণ বা যুক্ত বর্ণ, ঠিক আছে, ওদের প্রত্যেকটা প্রতি বর্ণ বা যুক্ত বর্ণই একটা করে মোরা, এক মোরা করে, ঠিক আছে। দেখেন, আমি যদি বাংলায় ধ্বনি বলতাম, যেমন বলতাম যদি, আমি যদি বলতাম যে কি নি, আমার এখানে ধ্বনি কয়টা? ধ্বনি হচ্ছে ক, ক হসন্ত প্লাস অ প্লাস ই প্লাস ন হসন্ত প্লাস অ প্লাস হচ্ছে ই। কয়টা? 1 2 3 4 5 6। আমাদের এখানে ধ্বনি হচ্ছে 6টা, বাংলা হিসাব করলে ধ্বনি হচ্ছে 6টা। কিন্তু এটা যদি আমি জাপানিজ ভাষা হিসাব করতাম, কি নি, কি এর জন্য একটা বর্ণ আছে, ঠিক আছে, ওর কি এর জন্য একটা বর্ণ আছে, ওরা লিখেছে এটা এইভাবে, কি আর হচ্ছে নি, নি এর জন্য একটা বর্ণ আছে, ওরা এটা এইভাবে লেখে, অর্থাৎ প্রতিটা বর্ণই ওর একটা করে মোড়া। তাহলে জাপানি ভাষায় এখানে ধ্বনি বা মোড়া কয়টা? এখানে হচ্ছে 2টা, ঠিক আছে, প্রত্যেক বর্ণই একটা করে মোড়া। আর যুক্ত বর্ণে যেমন, যুক্ত বর্ণও কিন্তু ওর ওর একটা করে মোড়া। যেমন আমরা যদি ইয়েতে লিখতাম, আমরা যদি লিখতাম মুক্তা, যদি লিখতাম মুক্তা, এটা ধ্বনি দিয়ে লিখলে কি হইতো? এটা ময় হসন্ত প্লাস উ প্লাস কয় হসন্ত মুখ, তারপরে হচ্ছে তয় হসন্ত প্লাস হইতেছে আ, আহ, কয় হসন্ত অ প্লাস হইতেছে আ। এই কয়টা ধ্বনি এর মধ্যে 1 2 3 4 5 6, আমার এখানে কয়টা আছে? 6টা, ঠিক আছে, এটা হচ্ছে 6টা। কিন্তু এটা জাপানিজ ভাষায় এটা এক মোড়া হইতো, এই যে যুক্ত বর্ণ এটা এক মোড়া হইতো, এখানে হয়তো 2 মোড়া হইতো, ঠিক আছে। এই যে যদিও জাপানি ভাষায় এটা বলতো মুক্তা বলতো না, মুকুতা বলতো, ঠিক আছে। এখন জাপানি ভাষায় যেমন এটা হচ্ছে শি, এটা হচ্ছে ইয়া, 2টা বর্ণ মিলে একটা হচ্ছে এটা হচ্ছে শি, এটা হচ্ছে ইয়া, 2টা বর্ণ মিলে এটার উচ্চারণ হয় সা। এখন বর্ণ 2টা কিন্তু এখানে মোড়া একটা, অর্থাৎ যুক্ত বর্ণ এক মোড়া জাপানি ভাষায়, ঠিক আছে। ও আমাদের ধ্বনি আর ওদের মোড়ার মধ্যে এইটুকু হচ্ছে পার্থক্য। আমাদের ওদের সব সব যুক্ত বর্ণ, সকল বর্ণ সবই এক মোড়া করে, ঠিক আছে। আরো অনেক কিছু এক মোড়া করে আছে, ওটা আমরা প্রনাউন্সিয়েশনের ক্লাসে আমরা দেখবো আরো কি কি এক মোড়া করে হয়। এখন দেখেন, অর্থাৎ ওরা একবারে যতটুকু উচ্চারণ করে, ওরা একবারে একবারে যতটুকু ওরা উচ্চারণ করে, ওরা একবারে যতটুকু উচ্চারণ করে, ওইটাই ওদের মোরা, ওইটাই ওদের ধ্বনি, ঠিক আছে, ওইটা ওদের ভাষার ধ্বনি বা মোরা। এখন এই একবারে উচ্চারণ, এটার সাথে কিন্তু সিলেবলের একটা মিল আছে। ইংরেজিতে আমরা যখন সিলেবল পড়তাম, ঠিক আছে, সিলেবল মানে কি? একবারে যতটুকু শব্দ উচ্চারণ করা যায়, একবারে একবারে যতটুকু উচ্চারণ, একবারে যতটুকু উচ্চারণ করি, কিন্তু শর্ত হচ্ছে ওর মধ্যে একটা ভাওয়েল থাকতে হবে, ভাওয়েল থাকতে হবে ওই যতটুকু উচ্চারণ করি, ঠিক আছে। যেমন বাংলাদেশ, BANG, বাংলাদেশ, এটার যদি সিলেবলে ভেঙে ফেলতাম, সিলেবলে বাংলাদেশ, এখানে সিলেবল আছে 3টা, বাংলাদেশ, এখানে কিন্তু সিলেবল 3টা। বাং, এই যেখানে দেখেন, যেখানে বাংলা, যেখানে ইচ্ছা সেখানে কিন্তু ভাঙা যায় না, এমন ভাবে ভাঙতে হবে যেন ওখানে একটা স্বরবর্ণ থাকে। এই যে বাং লিখলে একটা এ আছে, লা লিখলে একটা এ আছে, দেশ লিখলে একটা ই আছে, বাংলাদেশ। এখানে ইংরেজিতে হিসাব করলে সিল বলেছে 3টা, কিন্তু এটা জাপানিজ মোরা হিসেবে যদি চিন্তা করতেন, তাহলে বর্ণ কয়টা? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা, এখানে 10 মোরা, 10 মোরা, অর্থাৎ প্রত্যেকটা বর্ণই একটা করে মোরা, প্রতিটা বর্ণই আলাদা আলাদা উচ্চারণ করে, এই জন্য ওদের প্রতি বর্ণই একটা করে মোরা। এই জন্য সিলেবল এবং মোরার মধ্যে কিন্তু একটু পার্থক্য আছে, ঠিক আছে, এটাও একটু খেয়াল রাখবেন। তো আজ আর কথা বাড়াবো না, ভালো থাকবেন সবাই, পারলে চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন। পরবর্তী ক্লাসের আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।